the British when the Mughal period ended and British Raj started. ঠিক আছে, সেখান থেকে আমরা শুরু করব এবং we will uh, go straight to 1947. So what happened? Let us have a background. Basically, the history, it is the history during 1757 থেকে 1947 পর্যন্ত. The history is about British Raj. So এই যে ব্রিটিশ রাজ, তাদের মানে কাদের মাধ্যমে এটা শুরু হয়েছিল? এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দিস ইজ বেসিক্যালি বিজনেস কোম্পানি, বাট তারা বিজনেস করতে এসে পলিটিক্যালি ক্ষমতা পেয়ে যায় এবং সেটারও নানান রকমের মানে কি বলবো, মানে লটস অফ ব্রেইন ওয়ার্কস আর দেয়ার, যে তারা কিভাবে সেই জিনিসটাকে অ্যাচিভ করেছিল। সো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো এবং তাদের শুরুটা হয়েছিল 1650 ইন ট্রেডিং কন্ট্যাক্ট উইথ বেঙ্গল সিন্স 1650। ঠিক আছে, সো what did they do? They sought extraction of wealth through trade and commerce with spirit of mercantilism, অর্থাৎ ওই যে সওদাগরি যেটাকে বলে, ব্যবসায়িক যে মন মানসিকতা, ব্যবসা করতে এসে তারা কিন্তু এক ধরনের ওয়েলথ এক্সট্রাকশন, অর্থাৎ ওই যে মশলা, তারপরে আরো যেই ইউনিক প্রোডাকশন গুলো হতো সেগুলোকে তারা এক্সট্রাক্ট করা শুরু করে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে, নট অনলি ফ্রম বেঙ্গল, বিভিন্ন জায়গা থেকে করতে করতে এসে তারা বেঙ্গলে এসে একেবারে অপার সম্ভাবনাময় একটা জায়গা খুঁজে পায়, যেখানে এত কিছু, এত সমৃদ্ধ একটা জায়গা। সো লেট আস ডু দ্য এক্সট্রাকশন। ওকে, তার সাথে সাথে আরেকটা কি হয়, ফাইনালি ইট টার্ন ইটসেলফ ইনটু রুলার্স। আলটিমেটলি কি হয়, তারা শাসক শাসক মানে শাসক হিসেবে আত্মপ্রকাশ করে, সেটারও নানান রকম ব্রেন ওয়ার্কস আছে। The colonial state that the company built in Bengal was the first event of the kind in age of overseas expansion. অর্থাৎ এইটার কথার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে এই যে শুধুমাত্র তো ব্রিটিশরা মানে মানে ব্যবসার উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়নি, তার আগে থেকে শুরু করেছিল কারা? পর্তুগিজ, ডাচ, তারপরে স্পেনিশরা, ফ্রেঞ্চরা। ঠিক আছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে 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 তাদের বিভিন্ন রকমের মানে ব্যবসায়িক থেকে শুরু করে অন্যান্য যেই বিষয়গুলো আছে ওভারসিজ এক্সপেনশন করার জন্য, সেগুলো কিন্তু শুরু হয়ে গেছিল। এবং এই যে এই কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এখানে এসে মানে যে রুলার্স হয়ে যায়, কলোনিয়াল স্টেট তৈরি করে, এটাই হচ্ছে কি একটা মানে ফার্স্ট অফ দ্য কাইন্ড, যে প্রথম এরকম একটা ঘটনা ঘটে যে বাইরের ওয়ার্ল্ডে যেতে যেতে কেউ একজন একটা জায়গার রুলার হয়ে যায়, একটা জায়গাকে কলোনি হিসেবে পলিটিক্যালি কলোনি হিসেবে দাঁড় করিয়ে ফেলে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইউনিক ফিচার অফ this period. The establishment of the company's Bengal state was not the consequences of one battle of Palashi or Buxar. মানে ওই যে আমরা পলাশির যুদ্ধের কথা জানলাম, এটা কিন্তু শুধুমাত্র এই ইভেন্টের বিষয় না, যে পলাশি যুদ্ধের মাধ্যমেই আসলে কোম্পানির এস্টাবলিশমেন্ট হয়েছে, অথবা পলাশির যুদ্ধের আগেও যে বক্সারের যুদ্ধ হয়েছিল, সেখানেই কিন্তু শুধুমাত্র মানে বলা হচ্ছে না যে শুধুমাত্র যুদ্ধের কারণে এটা হয়েছে, এটার পিছনে আরো নানান রকমের উদ্দেশ্য ছিল। সো আনইভেন ডেভেলপমেন্ট স্প্রেড ওভার মোর দেন আ সেঞ্চুরি, শত বছর ধরে একেবারে আনইভেন ডেভেলপমেন্ট হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঠিক আছে, তো সবকিছুকে অ্যাকুমুলেট করার পরেই আমরা বলতে পারি যে দিস ইজ হাউ colony company established the colonial rule in Bengal. So these are basically four phases. এই যে আমরা যেই ডেভেলপমেন্টের কথা বলছি, বেসিক্যালি চারটা ফেজ আছে সেখানে। কি কি? ফার্স্ট ফেজ ইজ EIC, তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ফার্স্ট সেটেলড ইন হুগলি 1651 সালে। হুগলি কোথায়? কলকাতার থেকে একটু মোটামুটি কাছাকাছি একটা জায়গা। ঠিক আছে, এবং নদী বন্দর মাইন্ডেড, যেহেতু তারা সমুদ্র দিয়েই যাতায়াত করতো, জাহাজ দিয়েই যাতায়াত করতো, তারা প্রথমে এসে সেখানে সেটেল ডাউন করে। তারপর হচ্ছে their only concern was to pursue trade and commerce with securing maximum trade privileges, অর্থাৎ যত বেশি পারা যায় ব্যবসায়িক যেই সুবিধা সেটাকে আদায় করা। ঠিক আছে, তাদের মেইন কনসার্ন তখন ছিল সেটাই, যে যত বেশি পারা যায় ব্যবসায়িক সুবিধা আদায় করা।
Second phase, এটা হচ্ছে pursued arrogant and aggressive policy in between 1756 to 1765. কতদিন হয়? 1756 থেকে 1765। আচ্ছা, seems no one is willing to answer. প্রায় 11 বছর। যাই হোক, হ্যাঁ, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। সো এটা হচ্ছে কি সেই পিরিয়ডটার কথা বলছে যখন থেকে তাদের মধ্যে এক ধরনের ব্যবসার মানে আইডিয়া থেকে লোভের দিকে চলে যায়। লোভ কিসের? ক্ষমতার লোভ। লোভ কিসের? কলোনি স্থাপন করার লোভ, উপনিবেশ স্থাপন করার লোভ। ঠিক আছে? সো তখন কিন্তু তারা অ্যারোগেন্ট হয়ে যায় এবং অ্যাগ্রেসিভ পলিসি ধারণ করে, যেটার মূল রিফ্লেকশন আমরা দেখি থ্রু দ্য 1757 পলাশির যুদ্ধ। ঠিক আছে? সো 1756 থেকেই তাদের এই এই আশাটা শুরু হয়, স্বপ্ন দেখা শুরু হয় এবং সেটা কিন্তু চলতে থাকে 1765 পর্যন্ত। ইট ওয়াজ দ্য সেকেন্ড ফেজ। থার্ড ফেজটা কি? থার্ড ফেজটা হচ্ছে 1765 থেকে 1784, যেখানে কেম দ্য আইডিয়া অফ পার্শিয়াল কন্ট্রোল উইথ ইন্টেনশন অফ এক্সট্রাক্টিং রেভিনিউ ফর ফিনান্সিং কোম্পানিজ বিজনেস ইন ইস্ট ইন্ডিজ। অর্থাৎ তখন থেকে তারা এই ধরনের চিন্তাটা শুরু করে দেয় যে এখন তো ক্ষমতা পেয়ে গেছি, সুতরাং এখন আমাদের উচিত এইখান থেকে, এই অঞ্চল থেকে রেভিনিউ কালেক্ট করা, খাজনা আদায় করা, যাতে করে সেই রেভিনিউ দিয়েই তারা কোম্পানির বিভিন্ন খরচ খরচা চালাতে পারে। কারণ তার আগ পর্যন্ত কি হতো? তার আগ পর্যন্ত কিন্তু মূল যেই ব্রিটিশ শাসন ছিল সেখান থেকেই আনতে হতো খরচাপাতি। খরচাপাতি বলতে কোম্পানির যে যারা কাজ করতো তাদের স্যালারি, তারপরে খাবার টাবার, এগুলোর যে খরচ, ঠিক আছে, সবকিছুর জন্য তো একটা ফান্ডিং লাগে। তো সেই ফান্ডিংটা কিন্তু মূলত ব্রিটিশ গভর্নমেন্ট থেকেই হতো। কিন্তু তখন তারা ঠিক করলো যে যেহেতু আমরা এখন ক্ষমতা পেয়েই গেছি, সুতরাং নাও লেটাস মানে মানে আমরা নিজেদের মতন করে সেটাকে সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে ফেলি, যেখান থেকে আমরা একটা রেভিনিউ পাবো এবং সেই রেভিনিউ দিয়েই কোম্পানির খরচ চলতে পারবে। The fourth and final phase is between 1784 and 1793, যেখানে marked by positive and serious actions towards establishing a sovereign colonial state. অর্থাৎ তখনই মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে এখন আর নিজেদের স্টেট ডিক্লেয়ার করতে অ্যাজ এ কলোনি কোনো বাধা থাকলো না, যেহেতু অলরেডি তারা কিন্তু মূল জায়গা ক্যাপচার করে ফেলেছে। মূল জায়গা কি? ট্যাক্স বা যেটাকে বলি আমরা খাজনা। তো একটা অর্থনীতিতে আমি জানি তোমরাও অনেকেই জানো যে ট্যাক্স কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে, তাই না? বিকজ ইট কামস ফ্রম ওয়্যার? কামস ফ্রম দ্য সিটিজেন্স, কামস ফ্রম দ্য লোকাল পিপল। সো যখন আমি ট্যাক্সকে ধরাশায়ী করে ফেলতে পারবো, তখন কিন্তু আমি ইকোনমিক সিস্টেমটাকে ধরাশায়ী করে ফেলতে পারছি। এবং যখন আমি একটা স্টেটের ইকোনমিক সিস্টেমকে ধরাশায়ী করতে পারবো, দ্যাট মিনস দ্য ভেরি মাচ এন্ডিং অফ দ্যাট ভেরি স্টেট। ওকে? এবং নিজের কুক্ষিগত করে ফেলাটা সহজ হয়ে যায় যদি আমি ইকোনমিকে ধরতে পারি, বিকজ ইকোনমি ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এনি স্টেট অর এনি নেশন অর এনি সোসাইটি। ঠিক আছে? সো ইকোনমিকে ধরতে পারলেই কিন্তু মোটামুটি বাকিগুলোকেও চলে আসবে, করায়ত্ত হয়ে যাবে। সো দিজ আর দ্য ফোর স্টেজেস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর হোয়াট শুড উই সে দ্যাট ব্রিটিশ রাজ, অথবা যখন থেকে শুরু হয়েছিল তার থেকে যেভাবে যেভাবে চলছিল সেই সেই ফেজগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রথমত যে ফেজটা ছিল যে পারসুইট অফ ট্রেড এন্ড কমার্স টু 1756, এই বিষয়টা আমরা একটু জানি যে কি হয়েছিল তখন। So first of all, discovery of sea lanes and related business, অর্থাৎ ওই যে আমরা শুরু করেছিলাম যে সমুদ্র পথে তারা বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করত। নিজেদের দেশ থেকে তারা অন্যান্য বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসায়িক লেনদেন করত। তো সেই রকম ভাবেই করতে করতে মানে বাংলা, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত, বাংলা পর্যন্ত তারা কিন্তু একটা সি লেন তৈরি করে ফেলে। সেখানে কি হলো? ডিসকভারি অফ সি লেন্স টু দ্য ইস্টার্ন ওয়াটার্স ব্রট ওয়েস্টার্ন ম্যারিটাইম পিপল ইনটু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ বেঙ্গল। বাংলার সাথে একটা ডিরেক্ট কন্ট্যাক্ট তৈরি হয়ে গেল। It was predominantly an exporting country from ancient times, but those trades was conducted by mostly
foreigners for cultural reasons mainly. অর্থাৎ প্রথম দিকে বা এনশিয়েন্ট টাইমে এটি কিন্তু মূলত এক্সপোর্টিং কান্ট্রি ছিল, যে বাইরে এক্সপোর্ট করতো এবং এক্সপোর্ট করার মাধ্যমেই কিন্তু তাদের অর্থনীতির বেশ কিছু গেইন হতো, ঠিক আছে। এবং যেহেতু কাদের মাধ্যমে এক্সপোর্ট হতো, বাইরের ফরেনার যারা ছিল তাদের মাধ্যমে, কিন্তু মূলত সেগুলো ছিল কালচারাল রিজনস, ঠিক আছে। যে লাইক কাপড় বা এই ধরনের যে জিনিসগুলো কালচারকে রিপ্রেজেন্ট করে সেই ধরনের ডিলিংস গুলো কমপ্লিটেড হতো। So later it turned into exporting of goods and productions related to well-being of people. এরপরে যেটা কি হলো, যে যেটা মানুষের কল্যাণের জন্য বা বৃহত্তর যে সমাজের উন্নতির জন্য যেগুলো দরকার সেই ধরনের গুডস বা পণ্য সেগুলো এক্সপোর্ট করা শুরু করলো। So the Mughal government allowed the Portuguese, the Dutch, the French, the English and others who came by sea to participate in the Bengal export trade. অর্থাৎ তখন মুঘল গভর্নমেন্ট তো তখন চলছিল ইন দ্য রানিং ফেজ। সো মুঘল গভর্নমেন্ট কি করলো, এদেরকে সবাইকে মোটামুটি অ্যালাউ করলো যে ঠিক আছে তোমরা আমাদের স্থানীয় ব্যবসায় এসে যোগদান করো। সো তারপরে কি হলো, যে এইটা করতে গিয়ে এক ধরনের সিকিউরিং দ্য নিশান ফর অ্যাডভান্টেজ ইন ট্রেড। নিশানটা কি? In competition among themselves in lifting Bengal goods for foreign markets, the company had a decided advantage over all others. অর্থাৎ এই যে ব্রিটিশ কোম্পানি মানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশরা, এরা অন্যদের সাথে কম্পিট করতে গিয়ে, অন্যরা কারা? পর্তুগিজ, ফ্রেঞ্চ, তারপরে আরো যারা আছে, ঠিক আছে, এদের সাথে কম্পিট করতে গিয়ে সামহাউ তারা কিন্তু এক ধরনের একটা অ্যাডভান্টেজ তৈরি করতে পেরেছিল বা অ্যাডভান্টেজ নিতে পেরেছিল মুঘলদের কাছ থেকে। While all other companies were required to pay 2.5% or more custom duties to government, the English were exempted from paying any duty at all. তার মানে কি, তাদের ওই যে যেটাকে আমরা বলি শুল্ক কর, ব্যবসার বাণিজ্য করতে গেলে তো শুল্ক কর দিতে হয়। সো এই শুল্ক করের ক্ষেত্রে অন্যান্য যারা ছিল, অন্যান্য দেশের যারা কোম্পানি ছিল তাদেরকে কিন্তু দিতে হতো প্রত্যেকটা ব্যবসার জন্য 2.5%। কিন্তু ইংলিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামহাউ কোনোভাবে সেটাকে এক্সাম্পট করে ফেলে, যে তাদেরকে অ্যাকচুয়ালি কোনো করই দিতে হতো না। সো দে সিকিউরড নিশান 1651 এ তারা এটা নিশান সিকিউর করে, যেটা কিনা অ্যাকচুয়ালি পেটেন্ট ফ্রম দ্য বেঙ্গল সুবাহদার Prince Shuja, which allowed them to trade in Bengal without paying any custom duties in return for an annual tribute of rupees 3000 only. অর্থাৎ যেখানে অন্যান্য কোম্পানিদেরকে প্রত্যেকটা ব্যবসার জন্য 2.5% দিতে হতো, সেখানে এদেরকে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে বছরে মাত্র 3000 রুপি দিতে হতো। যদিও 3000 রুপি অনেক বেশি ছিল, বাট দ্যাট ইজ নট দ্য মেইন থিং। সেটা হচ্ছে একবারে দিয়ে দিলেই হয়ে গেল, এবং সেটা তারা আদায় করেছিল প্রিন্স সুজার কাছ থেকে, যে ছিল বাংলার সেই সময়ের সুবাহদার, ঠিক আছে। এটা তারা কোনোভাবে আদায় করে নিয়েছিল। কিভাবে আদায় করেছিল সেটার কোনো এভিডেন্স পাওয়া যায় না, বাট মোটামুটি এইটাকেই বলা হচ্ছে যে তারা একটা নিশান, হ্যাঁ মানে একটা নিশানের যদি আমি শব্দগত অর্থ খুঁজতে চাই, তাহলে নিশান মানে হচ্ছে এক ধরনের চিহ্ন বা আইডেন্টিফিকেশন। সো সেই হিসেবেই কিন্তু তারা নিজেদেরকে আইডেন্টিফাই করে বা এক ধরনের বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়, যে তাদেরকে আসলে শুল্ক কর হিসেবে বছরে 3000 টাকা দিলেই তারা ব্যবসা বাণিজ্য চালু রাখতে পারবে। সো এটা এক ধরনের তাদেরকে কি করে, তাদের দিস ওয়ে দে ক্রিয়েটেড দ্য রোড টু ডমিনেন্স। অর্থাৎ এক ধরনের কিন্তু বোঝাই যাচ্ছে যে সুবাহদার প্রিন্স সুজা তাদেরকে যে এই সুবিধাটা দিয়েছে, নিশ্চয়ই তার বিনিময়ে সেও কিছু পেয়েছিল, অফকোর্স, নাহলে তো এমনি এমনি দিয়ে দিতে পারে না, তাই না? এই জিনিসটাই কিন্তু আসলে একটা ধারণা দেয় যে সামহাউ দে স্টার্টেড টু ডমিনেট প্রিন্স সুজা অ্যান্ড ইন এ সেন্স দ্য হোল অফ বেঙ্গল, যেহেতু সে সুবাহদার ছিল। সো এই বিষয়টাই তখন তৈরি করে দেয় যে দেয়ার রোড টু ডমিনেন্স, তাদের ডমিনেন্স মানে বাংলাকে ডমিনেট করার পথটাকে প্রশস্ত করে দেয়, ঠিক আছে। ওকে, সো হোয়াট ইজ দ্য রোড টু ডমিনেন্স আর হাউ ইজ দ্যাট রোড টু ডমিনেন্স? এবং সময়টা হচ্ছে 1756 থেকে 1765। Road to dominate the Indian subcontinent, particularly the Bengal, by East India Company took a strong shape in the later part of 17th century.
strong shape নিয়েছিল 1700 শতকের শেষের দিকে. However, it was blocked for the time being by the rise of regionally powerful Nawabi regime from the beginning of 18th century. যদিও তাদের ডমিনেন্সটা শুরু হয়ে গিয়েছিল এবং স্ট্রং একটা শেপ নিয়েছিল 1700 শতকের শেষের দিকে এসে, তারপরেও নওয়াবি মানে নওয়াব আমলের কি বলবো এটাকে, মুঘলদের মধ্যে থেকে যারা নওয়াব ছিল তাদের কিছু পাওয়ারফুল স্টেপের কারণে তারা প্রায় সময়ই কিন্তু মানে বিষয়গুলোকে ঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারে. দে ওয়ার ব্লকড. ঠিক আছে, somehow they were blocked for some time being in the 18th century, beginning of the 18th century. The success of the three great rulers of Bengal, অর্থাৎ বেঙ্গল বাংলার যে সেই সময়ের তিনজন নবাব যারা ছিল তাদের মধ্যে থেকে যারা খুব স্ট্রংলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধা দিতে পেরেছিল সেরকম হচ্ছে গিয়ে মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন খান এবং আলীবর্দী খান. মুর্শিদ কুলি খানের সময়কাল হচ্ছে 1701 থেকে 1727, সুজাউদ্দিন খান হচ্ছে গিয়ে 1727 থেকে 1739 এবং আলীবর্দী খান হচ্ছে গিয়ে 1740 থেকে 56. একেবারে কিন্তু কন্টিনিউয়াসলি দে রেজিস্টেড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি. ঠিক আছে, তো তারা কি করেছিল, in achieving political stability and relative economic prosperity worked as an effective deterrent to the company's increasing influence. তা অর্থাৎ তাদের সময় তারা এক ধরনের পলিটিক্যাল স্টেবিলিটি রাখতে পেরেছিল, এক ধরনের মানে ইকোনমিক প্রসপারিটি তারা এনে দিয়েছিল এই বাংলায়, এবং সেই রেশ ধরেই এক ধরনের এফেক্টিভ ডিটারেন্ট করতে পেরেছিল against the company's increasing influence. ঠিক আছে, সো উই ক্যান সে যে এই সময়টাতে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি কিছুটা হলেও দুর্বল হয়েছিল বিকজ অফ দিস থ্রি গ্রেট রুলার্স অফ বেঙ্গল. তারপরে কি হয়েছিল? By course of time, while Alibardi Khan was the Nawab of Bengal, having no son of his own, nominated grandson from daughter Shiraz-ud-Dawla to the Masnad or throne of the Subah before his death. তার নিজের কোনো সন্তান না থাকায় সে তার সন্তান বলতে ছেলে না থাকায় সে তার মেয়ের যে ছেলে তাকে বা অর্থাৎ নাতিকে মেয়ের ঘরের নাতিকে সে তখন সিংহাসনে বা ক্ষমতায় মানে বসিয়ে দিয়ে যায়. ঠিক আছে, so Shiraz-ud-Dawla became the Nawab in April 1756. 1756 এপ্রিলে, মাত্র 23 বছর বয়সে. He was a young man of independent spirit and dauntless character and was not prepared to follow the appeasement policy of his predecessors. অর্থাৎ তার আগ পর্যন্ত মানে এক ধরনের যারা প্রিডিসেসর যারা ছিল তাদের থেকে উনি আরো ইউনিক ভাবে সবার সামনে চলে আসে তার ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, তার ক্যারেক্টার সবকিছু দিয়ে. এবং এই যে ইয়াং একজন নওয়াব পাওয়া তখন কিন্তু বাংলার মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গিয়েছিল. ঠিক আছে, স্বাভাবিকভাবেই. সো সেই বিষয়টাকেই মীর জাফর কিন্তু সহ্য করতে পারেনি যে আমি এতদিন ধরে সামলাচ্ছি সেনাপতি, আমার কোনো এরকম তো ইয়ে নাই, আমাকে তো কেউ দাম দিল না, আর এই কবেকার কোন ছেলে আসছে এসে সবাই একে নিয়ে মাতামাতি করতেছে, আমি এটা মানি না. এবং এই যে এক ধরনের ভিতরে রাগ পুষে রাখা সেইটাকেই কাজে লাগিয়েছিল রবার্ট ক্লাইভ, সেটা আমরা একটু পরেই দেখবো. হি ফাউন্ড দ্য কন্ডাক্ট অফ দ্য ইংলিশ গ্রটেস্কু অ্যান্ড আনবিয়ারেবল. সে এসে আসার আগেই তো দেখছিল এবং আসার পরে সেই বিষয়টা নিয়েই কাজ করতে চাইলো যেটা সে দেখেছে যে ইংলিশরা একেবারে সবকিছুকে মানে এমন ভাবে ক্যাপচার করতে শুরু করেছিল যেগুলো আর সহ্য করা যাচ্ছিল না. সো তখন সে বলল যে আফটার অ্যাসেসিং দ্য মাসনাদ হি ইস্যুড আ প্রিএম্পটরি ওয়ারেন্ট টু দ্য কোম্পানি টু কমপ্লাই উইথ থ্রি কন্ডিশনস. সে এসে তিনটা কন্ডিশন দিল, শর্ত দিল ইংলিশদেরকে যে তোমাদেরকে এগুলো মানতে হবে, নাহলে পরে তোমাদেরকে আমি ঠিক থাকতে দিব না. সো সেই কন্ডিশন গুলো ছিল কি? প্রথমত, unauthorized fortification works in and around Calcutta must be demolished. অর্থাৎ তাদের যা ইচ্ছে তারা তাই করছিল because of the নিশান they got from Prince Shuja. ঠিক আছে, তো এইটাকে তোমাদের নিশান পাওয়ার থাকলেই যে তোমরা সবকিছু করতে পারবে তা তো না. সো তোমাদেরকে ল মানতে হবে. সো এই তোমাদের যা ইচ্ছে তাই তোমরা করতে পারো না.
ঠিক আছে, তারপরে হচ্ছে দে মাস্ট পারসিউ দেয়ার লিগ্যাল ট্রেড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ এই মানে অঞ্চলের বা বাংলার যেই ল আছে ট্রেড বিষয়ে সেটাকে তোমাদেরকে মানতে হবে, সেটা যদি তোমরা না মানো তাহলে হবে না। আর দে মাস্ট মেক ওভার টু গভর্নমেন্ট অল আউটলস আন্ডার দ্য প্রোটেক্টিভ আমব্রেলাস অফ দ্য ফোর্ট উইলিয়ামস অথরিটিস। ফোর্ট উইলিয়াম হচ্ছে ওই সময়ের খুব মানে খুবই সেন্টার পয়েন্ট অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেখান থেকে তারা তাদের সব কাজকর্মগুলো পরিচালনা করতো। ইট ইজ লাইক এ কি বলবো, লাইক এ হেড অফিস, ঠিক আছে, কিন্তু তার চেয়েও বেশি কিছু, ফোর্ট উইলিয়ামের মধ্যে তার থেকেও অনেক বেশি কিছু পরিচালিত ছিল। তো তারা যেটা বলেছিল যে তোমাদেরকে নবাব সিরাজউদ্দৌলার আইডিওলজি মানে এই তিনটে শর্তের মধ্যে লাস্ট শর্তটা ছিল যে তোমাদেরকে তোমাদের সমস্ত যেই অনৈতিক তারপরে বেআইনি কাজকর্মগুলো আছে সেগুলোকে থামাতে হবে এবং আমাদের কাছে তোমাদের যেই যারা এগুলো করছে তাদেরকে হস্তান্তর করতে হবে, অপরাধীদেরকে হস্তান্তর করতে হবে ফোর্ট উইলিয়াম অথরিটিস থেকে, সেই তাদেরকে বের করে দিতে হবে। এই তিনটা কন্ডিশন ছিল নবাবের, যেগুলো দ্য কোম্পানি রিফিউজ স্টার্কলি টু অ্যাকসেপ্ট দ্য কন্ডিশনস। কোম্পানি এই শর্তগুলোকে একেবারেই মেনে নেয়নি। Shiraz also refused to accept the company as bona fide traders in the country. যে একমাত্র একচ্ছত্রভাবে কোম্পানি হচ্ছে গিয়ে ব্যবসা করে যাবে তা তো হয় না। So Shiraz also refused to accept that. He dispatched troops and took over all the English trading factories and finally expelled the English from Calcutta in June 1756. সে তখন অ্যাটাক করে সেই ইংলিশ ট্রেডিং ফ্যাক্টরি যেগুলো ছিল সেগুলোকে ডেমলিশ করে দেয়, বন্ধ করে দেয়, সিলগালা করে দেয় এবং ইংলিশদেরকে কলকাতা থেকে বের করে দেয় যে তোমরা যাও, অন্যখানে চলে যাও, বিশেষ করে তোমরা তোমাদের জাহাজ নিয়ে ফেরত যাও। এটা হচ্ছে গিয়ে 2 মাসের মাথায়, কিন্তু এপ্রিলে সিংহাসনে আসে, জুনেই কিন্তু সে কাজ করা শুরু করে দেয়। আচ্ছা, তার এই অ্যাকশনের প্রত্যেকটা অ্যাকশনের যেহেতু রিয়াকশন আছে, তার এই অ্যাকশনের রিয়াকশন হিসেবে আসে কে? রবার্ট ক্লাইভ অ্যান্ড আলীনগর ট্রিটি। সো নওয়াব সিরাজউদ্দৌলা কুড নট সাস্টেইন দ্য ইনিশিয়াল ভিক্টরি। তার যে এই যে সবাইকে দখল করা, সবাইকে ইংলিশদেরকে বের করে দেওয়া কলকাতা থেকে, সেটা খুব বেশি দিন স্থায়ী ছিল না। রবার্ট ক্লাইভ এ সোলজার অ্যান্ড ডিপ্লোম্যাট একই সাথে কেম ফ্রম মাদ্রাজ, কারণ তার পোস্টিং ছিল মাদ্রাজে, and recaptured the city in January, that is 1757 হবে, ওকে। সো জানুয়ারিতেই সে এই কলকাতাকে আবার দখল করে নেয় এবং আবার এক ধরনের সবকিছুকে মানে ডমিনেট করা শুরু করে। So the Nawab recognized the reality of confronting a naval force which he lacked and made a formal peace treaty. তখন কি হয় যে এক ধরনের মানে সে তো অ্যাকচুয়ালি তার নেভাল ফোর্স নিয়ে মুভ করেছিল, সো যেটা নবাবের ছিল না ওই সময়, বাংলার নবাবের সেই নেভাল ফোর্সটা ছিল না, যার কারণে সে এক ধরনের বাধ্য হয় পিস ট্রিটি করতে। The treaty was known as Alinagar Treaty made on 9th February 1757. ফেব্রুয়ারি 9 তারিখে 1757 আলীনগর ট্রিটি রেডি হয়। It was treaty by which কি হয়, East India Company would enjoy all the privileges accorded to them by the Imperial Grant of 1757. অর্থাৎ ওই যে 1717-তে এক ধরনের কিন্তু তারা গ্র্যান্ট পেয়ে যায় যে তাদের ইচ্ছা অনুযায়ী ট্রেড হিসেবে তারা ট্রেডিং এর মধ্যে যা ইচ্ছা করতে পারবে। সো সেই বিষয়টাকে তারা আবার সামনে আনে যে তাদেরকে সেই সুবিধাটা আবার পাকাপোক্তভাবে দিতে হবে। আর আরেকটা কি, the Nawab would give due compensation for the losses sustained by the company, অর্থাৎ যত লস হয়েছে নবাবকে সেটার কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে। ইট ওয়াজ টু ভেরি কোর পয়েন্টস অফ আলীনগর ট্রিটি। এরপর থেকে আমরা এক ধরনের পাই দ্য কনস্পিরেসি এগেইনস্ট সিরাজউদ্দৌলা। So Robert Clive took the Alinagar Treaty as a truce rather than a durable peace accord. অর্থাৎ শান্তির চুক্তির বদলে সেটাকে সে ইউজ করে এক ধরনের মানে অস্ত্র হিসেবে, যেটাকে ব্যবহার করে সে তার নিজের মতো সবকিছুকে ক্যাপচার করা শুরু করে। Next he made necessary preparations for overthrowing Shirazuddaulah who he thought was hostile to English. সে যেটা দেখেছিল যে সিরাজউদ্দৌলা কোনোভাবেই ইংলিশদেরকে সহ্য করতে পারছে না, বিকজ তাদের কাজকর্মের জন্য, ইংলিশদের কাজকর্মের জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের জন্য সিরাজউদ্দৌলা অ্যাজ এ ম্যান অফ উইজডম, সে তো নীতির মানুষ, সে এই জন্য সে অনৈতিক কোনো কিছু সহ্য করতে পারছিল না। সো এটাই হয়ে গিয়েছিল
তার কাল। সো রবার্ট ক্লাইভ দেখেছিল যে সে তো হি ইজ এগেইনস্ট আস, সিরাজউদ্দৌলা ইজ এগেইনস্ট আস, সো আমাদেরকে উই হ্যাভ টু ওভারথ্রো হিম ফ্রম হিজ থ্রোন, আমাদেরকে ওকে সরাতে হবে। সরাতে হলে কি করতে হবে? হি আইডেন্টিফাইড নওয়াবস enemies and set up secret contact with the rulers actually or potentially opposed to the Nawab. সে আসলে ব্রিটিশ আইডিয়া তো, ব্রিটিশ ব্রেন, তারা কোনো না কোনো ভাবে বিষয়গুলোকে ক্যাপচার করতে পারে। সো হি আইডেন্টিফাইড নওয়াবস এনিমিজ, যারা ছিল নওয়াবের ওই সময়ের যারা শত্রু, তাদেরকে খুঁজে বের করে এবং আলটিমেটলি কি করে যে অন্যান্য যারা ছিল সেই সময়ে নবাবের মানে বিরুদ্ধে, তাদের সাথে এক ধরনের মানে যেটাকে বলে যেটাকে বলে আতাত করা, ঠিক আছে, যেটাকে বলে যে তাদের সাথে এক ধরনের হাত মেলানো, তারা সেটা সে তখন শুরু করে দেয়। So a conspiracy was hatched up against সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এক ধরনের কনস্পিরেসি তৈরি করা হয়। A secret treaty was concluded in May 1757 with the conspirators headed by Mir Jafar and Jagat Seth, যেটা আমি গত ক্লাসেও হালকা একটু আজ দিয়েছিলাম তোমাদেরকে, যে মীর জাফর যখন দেখে যে একটা সেই দিনের ছেলে এসে এরকম সবকিছু করছে আর আমি এতদিন ধরে ক্ষমতা এতদিন ধরে সামলাচ্ছি, আমার কোনো গুণগান নেই, আমাকে কেউ দাম দেয় না, তখন সে হি ওয়েন্ট এগেইনস্ট দ্য নবাব। এবং জগৎ শেঠ, যার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা, যদিও সে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক কাজ করেছে কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা, সো তাদেরকে এক ধরনের সে গ্যাদার করার চেষ্টা করে এবং তাদের সাথে মিলেই একটা ট্রিটি তৈরি করে, সিক্রেট ট্রিটি তৈরি করে, গোপন চুক্তি তৈরি করে। সেই চুক্তিতে কি বলে? ক্লাইভ এন্ড দ্য কনস্পিরেটর্স প্রসিডেড অ্যাকর্ডিং টু দ্য ট্রিটি এন্ড স্টেজড দ্য ব্যাটল অফ পলাশি। পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 এবং সেখানে কি হয়েছিল? ডিপোজিং সিরাজ এন্ড ইন্ডাক্টিং মীর জাফর ইনটু দ্য মসনদ। ট্রিটি অনুযায়ী মীর জাফরকে তারা মসনদে বসায়, যদিও it had long implication, যেগুলো আমরা এখনই জানবো। কি হয়েছিল after math of Palashi battle in 1757? Event of Palashi and post-Palashi incidents established the political dominance of the company, যেটা হয় যে ওই সময় এক ধরনের পলিটিক্যাল ডমিনেন্স তৈরি করতে সক্ষম হয় তারা। However, they were neither oriented to civil administration nor to rule an extensive kingdom like Bengal. অর্থাৎ এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখানে অ্যাকচুয়ালি কারা কাজ করত? তারা তো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে কোম্পানির মানে কি বলবো এমপ্লয়ি, ঠিক আছে, তারা চাকরি করত, কিন্তু একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে সামলাতে হয় সেই সম্পর্কে তাদের কিন্তু কোনো রকমের কোনো ধারণাই ছিল না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সামলানো, তার সাথে সাথে একটা রাজ্যকে সামলানো, রাজ্যকে শাসন করা, সেই সব কোনো আইডিয়াই তাদের ছিল না, ঠিক আছে। সো thus the domination ultimately ended up in dominion, অর্থাৎ এই যে ডমিনেট করার যে একটা ইচ্ছা বা অভিপ্রায়, সেটাকে ডমিনিয়ন বলতে বোঝাচ্ছে যে ওই যে মেইন ব্রিটিশ সরকার, তার আন্ডারে একটা কলোনি হিসেবে স্থাপন করা, অর্থাৎ যা কিছু ডিসিশন হবে সেটা ডিসিশন নিবে হচ্ছে গিয়ে সেন্ট্রাল থেকে, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট থেকে, দেন সেটাকে তারা ইমপ্লিমেন্ট করবে, বিকজ তাদের নিজস্ব কোনো লোকবল বা হিউম্যান রিসোর্স সেরকম ভাবে ছিল না। Company moved consciously to the goal of sovereignty, অর্থাৎ সেই যে কলোনির একটা স্থাপন করা, সেই কলোনিকে কি করে তারা মানে সোভারেন্টি হিসেবে এস্টাবলিশ, সার্বভৌম ক্ষমতার অধিকারী কিভাবে হবে, ঠিক আছে। সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে কি যেখানে পলিটিক্যালি একটা রাষ্ট্র হিসেবে সে নিজেকে ফ্লরিশ করবে, ঠিক আছে। সেই রকম করেই কলোনি হিসেবে কি করে সেই সার্বভৌম ক্ষমতাকে এস্টাবলিশ করা যায়, কোম্পানির তখনকার মানে মোড অফ অ্যাকশন ছিল সেটা। Mir Jafar, the puppet Nawab, had failed to indemnify the company according to the secret treaty with Clive, অর্থাৎ মীর জাফর যদিও হাতের পুতুল ছিল, কিন্তু তারপরেও সে ক্লাইভের যে ইচ্ছা সেগুলোকে পূরণ করতে পারেনি, সবগুলোকে পূরণ করতে পারেনি। এই কারণে in 1760 he was replaced by his son-in-law মীর কাসিম, তার জামাতা বা মেয়ের জামাইকে তখন আবার ক্ষমতায়, তাকে সরিয়ে দিয়ে তার মেয়ের জামাইকে বসানো হয় 1760 সালে। The new Nawab quickly settled the indemnity affair,
যত সমস্যা হচ্ছিল, অরাজকতা হচ্ছিল, সেগুলোকে সে তখন সলভ করে ফেলে। He ceded company's control of 3 large and resourceful districts, Burdwan, Midnapur and Chittagong. অর্থাৎ সে এসে আবার একটু অন্য ধরনের কাজ করা শুরু করে। সে এসে ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যে কোম্পানির একটা রুলিং ছিল সেগুলোকে আলাদা করার একটা স্কিম হাতে নেয় এবং সেই অনুযায়ী বর্ধমান, মিদনাপুর এবং চিটাগাং থেকে ব্রিটিশ কন্ট্রোল সরিয়ে ফেলে। তারপরে কি হয়? With new plan, Mir Kashim wanted to get rid of Clive's constant pestering and assert himself as the real sovereign. সে এসে আবার নতুন স্বপ্ন দেখা শুরু করে যে আমার অধীনে আমি আবার বাংলার নবাব হব এবং বাংলাকে আমার অধীনে চলতে হবে। ঠিক আছে? এবং ক্লাইভের যে কনস্ট্যান্ট একটা পেস্টারিং, এটা করো ওইটা করো, এই বিষয়টা থেকে he wanted to get rid of. So according to the plan, সে কি করে? প্রথমত capital was shifted from মুর্শিদাবাদ। প্রথমে ক্যাপিটাল ছিল মুর্শিদাবাদে, সেখান থেকে সে ক্যাপিটাল শিফট করে নিয়ে যায় মুঙ্গের। এটা হচ্ছে a hill fort in বিহার। কেন নিয়ে যায়? কারণ হিলি এরিয়াতে ব্রিটিশদের পক্ষে যাওয়া অত বেশি সহজ ছিল না, বিকজ এমনিতে তো তাদের ছিল নেভাল ফোর্স, তার উপর আবার একটা মানে নতুন জায়গায় গিয়ে নতুন হিলি এরিয়াকে ক্যাপচার করা, it was problematic. So he raised there a new army and bureaucracy. সেই মুঙ্গেরে যে ক্যাপিটাল শিফট করা হলো সেখানে সে নতুন আর্মি এবং ব্যুরোক্রেসি এস্টাবলিশ করে। কে? মীর কাসিম। তারপরে কি হলো? He dismissed the faithless zamindars and made the loyal ones to pay for the reformed army. অর্থাৎ যেই জমিদারগুলো তাদের মানে তার সাথে ঠিক মতন কোপ করতে পারে নাই বা তাদেরকে যাদের কাছ থেকে সে ঠিক মতন খাজনা পেত না, তাদেরকে ডিসমিস করে ফেলে এবং তাদেরকেই রাখে যারা হচ্ছে গিয়ে তার আর্মিকে পে করতো বা তার আর্মিকে রিফর্ম করার জন্য পে করতো। ঠিক আছে? যারা তার প্রতি লয়াল ছিল তাদের সাথেই সে সম্পর্ক রাখে, বাকিদেরকে ডিসমিস করে দেয়। ফাইনালি হি asserted his sovereign status and he called upon the company and other traders to refrain themselves from unlawful trading activities and to honor the laws of the land. অর্থাৎ ব্যাক টু সিরাজ যেটা করতে চেয়েছিল সে কিন্তু সেটাই করলো, কিন্তু উইথ হিজ ওন নেম। সে চেয়েছিল যে সে আবার নবাব হবে। ঠিক আছে? ইংলিশদেরকে বললো তোমাদেরকে ল মানতে হবে এবং সব রকম কন্ডাকশন বন্ধ করে দিল। কিন্তু আলটিমেটলি দ্য ইংলিশ পেড স্ক্যান্ট রিগার্ড টু হিজ কল। তাদের কাছে তারা পাত্তাই দিল না। তারা বললো যে ওকে দাঁড়াও, তোমাকে দেখাচ্ছে মতো। ঠিক আছে? আমাদের কথা শুনবে না, দেখো কি হয়। তারপরে কি হলো? It was a battle of Buxar in 1764. যেটা হচ্ছে মীর কাসিম attacked Patna July 1763 and captured all company establishment there. পাটনা অ্যাটাক করে সেখানে কোম্পানির সব এস্টাবলিশমেন্টকে সে করলো, ক্যাপচার করলো, দখল করে দিল। Many resisting Europeans were killed, including the chief of the Patna factory. This has triggered off a full-scale war. অর্থাৎ অনেক ইউরোপিয়ানকে তখন মেরে ফেলা হয়েছিল বা তারা মৃত্যুবরণ করেছিল এবং পাটনা ফ্যাক্টরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফ্যাক্টরি ছিল পাটনাতে, ফ্যাক্টরি মানে কিন্তু শুধুমাত্র কলকারখানা না, ফ্যাক্টরির মধ্যে কিন্তু একটা আর্মি থাকে, একটা রুলিং সিস্টেম থাকে, আরো অনেক কিছু। সো পাটনা ফ্যাক্টরির যে চিফ তাকেও মেরে ফেলা হয়েছিল এবং সেই বিষয়টাই তখন ট্রিগার করেছিল একটা ফুল স্কেল ওয়ার, যে যুদ্ধ। So Mir Qasim won many sporadic battles and could pursue the emperor and the Nawab of Oudh অর্থাৎ অযোধ্যা to join him in his war against the English. মীর কাসিম এরই মধ্যে ইংরেজদের বিরুদ্ধে ছোট ছোট অনেকগুলো যুদ্ধে জয়লাভ করেছিল এবং একই সাথে অন্যান্য যে অযোধ্যা এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল সেই এম্পায়ার এবং সেই নবাবদেরকে সে আহ্বান করেছিল, তোমরা আমার সাথে এসে যোগদান করো এগেইনস্ট দ্য English. The combined forces met the British in a decisive battle in Buxar on 23rd October 1764. ঠিক আছে? 1764 23 অক্টোবর একটা বক্সার নামক একটা জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে। ইংলিশ আর্মি ডিফিটেড দ্য অ্যালাইড ট্রুপস কম্প্রিহেন্সিভলি। অফকোর্স তাদের সংখ্যা বেশি ছিল এবং তাদের ইকুইপমেন্টও এত স্ট্রং ছিল যে মানে এমনিতেই আসলে জয়লাভ করে তারা। ঠিক আছে? সো ইংরেজদের কাছে আবার পরাজয় হয় এই যৌথ বাহিনী, যেটা মীর কাসিম অন্যান্য নবাবদেরকে নিয়ে তৈরি করেছিল।
Meanwhile, the company had made a fresh treaty with Mir Jafar again and reinstated him as the Nawab. দেখলো যে আসলে কথা তো শুনে একজনই, বা কথা এই পর্যন্ত শুনছে একজনই, যা বলছে তাই করছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে ভালো মতন সুন্দর ফলাফল দিতে পারে নাই, কিন্তু আলটিমেটলি একেই আবার আমাদের দরকার। সুতরাং মীর জাফরকে আবার নবাব হিসেবে রিইনস্টেট করা হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে রোড টু সভারেন্টি, অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাকে কলোনি, মানে সার্বভৌম কলোনি হিসেবে, রাষ্ট্র হিসেবে বলা উচিত না, কলোনি হিসেবে বা উপনিবেশ হিসেবে কিভাবে বাংলাকে টার্ন আপ করা হলো। So formulation of treaty for acquiring Diwani in 1756. একটু এক মিনিট। আচ্ছা, এটাই আমি দেখলাম যে আর কিছু বাকি, আরো কিছু যে বাকি আছে। আচ্ছা, উই আর অলরেডি টাইম হিসেবে যদি বলি যে উই আর অলরেডি ক্রসড আওয়ার টাইম, এবং এটা আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। সো শুড উই কিপ ইট ফর দ্য নেক্সট ক্লাস? হোয়াট ডু ইউ সে? Yes, হ্যাঁ, ma'am. নেক্সট Next class ক্লাস এ করুন। বেটার আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। ওকে দেন, আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার জি শুরু ম্যাম। করব। নেক্সট ক্লাস মানে ওকে তো ম্যাম। কালকেই অ্যাকচুয়ালি। ইয়েস জি ম্যাম ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, so it would be better to complete it tomorrow. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সেটাই আর কি মনে করলো। So okay, I'll just call out your name, please respond. Maisha Tasneem. Maisha Tasneem. S.M. Ashikuzaman. I think he cannot. Yes, present. Okay, okay. I get your attendance. Then Shushmita Sarkar.